নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিরোধীরা কি এবার এক কাট্টা হয়ে আন্দোলন করার বদলে ইস্তফা দেবেন, এবং সেটাও একদম সংসদের বিরোধীরা, অর্থাৎ সাংসদরা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যারা রয়েছেন তারা কি এবার রাষ্ট্রপতির কাছে গিয়ে একদম সাময়িক ইস্তফা দিতে চলেছেন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই। বিহার ভোটের রেজাল্ট কিন্তু এমনই একটা জায়গাতে এনে দাঁড় করিয়েছে বিরোধীদের, কারণ কেউই এটা মেনে নিতে পারছেন না যে একটা কাটে কা টাক্কর যেখানে হওয়ার কথা ছিল সেখান থেকে এইরকম একটা মার্জিনে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা সঙ্গী সাথীরা ছিলেন অ্যালায়েড পার্টিগুলো তারা জয়লাভ করলেন। তারা জয়লাভ করেছেন, তারা কাজ করেছেন, তার সমস্ত কিছু মেনে নেওয়া যায়। তাদের সংগঠন ভালো ছিল, অনেক কিছু আমরা এই মুহূর্তে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এই যে জয়ের পরিমাণটা, সেটা নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এবং সেই প্রশ্ন এড়ানোর কোনো জায়গা নেই। এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব তারা এই মুহূর্তে প্রশ্ন করছেন, তারাও কোনোভাবেই কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না যে একটা পার্টি স্ট্রাইক রেট প্রায় 100% হয় কি করে। একটা পার্টি ভোটে যত প্রার্থীকে দাঁড় করিয়েছিল, কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সবাই একদম জিতে গেলেন। এই ঘটনাটা ঘটলো কিভাবে? এই মুহূর্তে যারা একদম ঘোরতর ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরোধী ছিলেন, অর্থাৎ যারা এনডিএ সমর্থনে ছিলেন, তারাও কি এই মুহূর্তে মনে করতে পারছেন যে এনডিএ সঠিকভাবে সম্পূর্ণ 200-র বেশি আসন পেয়ে জিতেছে? কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই এনডিএ এর যারা সমর্থক রয়েছেন। তার সঙ্গে এই মুহূর্তে আপনাদেরকে একটা কোট আনকোট বক্তব্য পড়ে শোনাই। কার বক্তব্য শুনবেন? একজন ইকোনমিস্ট, ভারতবর্ষের একজন নামকরা ইকোনমিস্ট, অর্থনীতিবিদ পার্কলা প্রভাকর। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তার যে পরিচয়টা, সেই পরিচয়টা হচ্ছে তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী। কিন্তু তিনি সবসময় সরকারকে একদম সমালোচনার চোখেই দেখেন। যেটা ঠিক সেটা ঠিক বলেন, যেটা ভুল সেটা ভুল বলেন, তিনি ব্যাখ্যা করেন নিজের মতন। তিনি যেহেতু একজন অর্থনীতিবিদ কর্মসূত্রে, সেই জায়গা থেকেই তার যে বক্তব্য এবার উঠে এসেছে সেটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সম্পূর্ণ বিরোধীদেরকে এক কাট্টা হয়ে তিনি ইস্তফা দেওয়ার মতন একটা সালহা দিচ্ছেন, অর্থাৎ পরামর্শ দিচ্ছেন। এবং সেই জায়গাটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে যখন শীতকালীন অধিবেশন এগিয়ে আসছে। তেমন কি একটা প্রেক্ষিত তৈরি হতে পারে, তাহলে অবশ্যই কিন্তু সারা দেশ জুড়ে একটা আলোড়ন পড়বে। শুধু তাই নয়, সাময়িক হয়তো ইস্তফা দেবেন। এই ইস্তফা তিনি বলছেন সাময়িকভাবে দিতে, কিন্তু তার কথার গুরুত্ব রয়েছে। তিনি নির্মলা সীতারামন, তার হাজবেন্ড, এবং তার সঙ্গে একজন গুরুত্বপূর্ণ ইকোনমিস্ট। কি বলছেন তিনি এবং তার বক্তব্য নিয়ে বিভিন্ন মানুষের কি বক্তব্য সেটাও শোনাবো। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য বিহার ভোটের রেজাল্ট আসার পর থেকে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে। কিন্তু এই পার্কলা প্রভাকর, তিনি একজন ইকোনমিস্ট, তিনি কি বলছেন? নির্বাচন বহিষ্কার করতে বলছেন, এবং সেই ক্ষেত্রে তার বক্তব্য কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা বলছেন। বিজেপির পাশে মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, যুব মোর্চা এসব ছিলই, এখন বিজেপির কাছে নির্বাচনী মোর্চাও রয়েছে। ভারতের নির্বাচন কমিশন বিজেপির ইলেকশন মোর্চা হয়ে গেছে। আমার মনে হয় এই কমিশনকে সরানো উচিত, পুরো বিরোধীদের লোকসভা ছেড়ে দেওয়া উচিত। দ্বিতীয়ত, পুরো বিরোধীদের ভোট বহিষ্কার করা দরকার। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন তিনি। বিরোধীদের লোকসভা ছেড়ে দেওয়া উচিত, বিরোধীদের ভোটও বহিষ্কার করা দরকার। এবং তার পরবর্তীতে তিনি বলছেন, যতক্ষণ এই অবস্থা ঠিক না হয় ততক্ষণ বিরোধীরা এই ভোটে অংশগ্রহণ করে ভোটকে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ তিনি গুরুত্বই দিতে না বলছেন, এই ভোট ভোট নয়, এরকম কথা বলছেন পার্কলা প্রভাকর। তিনি বলছেন যে এই যেভাবে ইলেকশন কমিশন ভোটটাকে কন্ডাক্ট করছে, তাতে কখনোই এটা ভোটের যে একটা মাহাত্ম্য, ভোটের যে গুরুত্ব, মানুষ তার নির্বাচনী অধিকার প্রয়োগ করছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, সেটা কখনোই রক্ষিত হচ্ছে না। এবং বিরোধীরা যতক্ষণ এই ভোটের মধ্যেই নিজেদেরকে জড়িয়ে ফেলছে, ততক্ষণ পর্যন্ত তারা সেই সিস্টেমটাকেই মেনে নিচ্ছে। তারপরেও তার বক্তব্য, বিরোধীরা যেন এমন না ভাবে যে এই ভোটে তারা হেরে গিয়েছে কিন্তু অন্য কোনো জায়গায় অন্য কোনো ভোটে তারা জিতে যাবে।
সেটা যেন তারা কখনোই না ভাবে। বিরোধীদের এইভাবেই পর পর হাঁটতে হবে যতক্ষণ না এই নিয়ম ঠিক হচ্ছে। বিরোধীদের একসাথে চাপ দিতেই হবে তাই এই নিয়মকে ঠিক করার জন্য। কেন বিরোধীরা রাষ্ট্রপতির কাছে গিয়ে বলছে না যা হচ্ছে সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করুন, না হলে এই রইল আমাদের সাময়িক ইস্তফা পত্র? গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে এটা। কারণ এই যে ভোট হচ্ছে সেটা বিভিন্ন জায়গাতে একই, যখন সিরিজ অফ ভোটগুলো এই একই ভাবে অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের ক্ষেত্রে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। মহারাষ্ট্রে হঠাৎ করে 5 মাসের মধ্যে 76 লক্ষ ভোট বেড়ে গেল কিভাবে। হরিয়ানার ভোট সম্বন্ধে তো রাহুল গান্ধী তার হাইড্রোজেন বোম যেটাকে তিনি আখ্যায়িত করেছেন, 5ই নভেম্বর প্রেস কনফারেন্সে তিনি একদম যা নয় তাই বলে দিয়েছেন যে 25 লক্ষ মানুষ হঠাৎ করে ভুতুরে ভোটার হয়ে চলে এসেছে। ব্রাজিলিয়ান মডেল তিনি পর্যন্ত হরিয়ানাতে এসে ভোট দিয়েছেন, সেই কথা তিনি বলেছেন। তার পরবর্তীতে একদম দিল্লির ভোট রিসেন্ট হয়ে যাওয়া ভোট। দিল্লির ভোটে আমরা কখনোই বলতে পারি না যে বিরোধী পক্ষ তারা কখনোই রাস্তায় নামেনি, এই কথা কখনো বলার জায়গা নেই। আম আদমি পার্টির সংগঠন, আম আদমি পার্টি রাস্তায় যেভাবে চষে ফেলেছিল দিল্লিতে, সেটা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার আমাদের জায়গা নেই। তাই দিল্লির ভোটেও যেভাবে হারতে হয়েছে আম আদমি পার্টিকে, এবং তার সঙ্গে এই রিসেন্ট হয়ে যাওয়া বিহার ভোট, এই 4টে ভোট পরপর যেমন একই দিকে বইছে, তার যে ধারাটা, জয়ের যে ধারাটা, সেটা হোক একটা পার্টির প্রতি আমাদের কোনো আপত্তি নেই, কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে জয়টা হচ্ছে বিপুল পরিমাণ ভোটে এবং হঠাৎ করে জয়টা লাভ করছে তারা, গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে এই যে ভোটের জয় সেটা কোথাও গিয়ে যেন একটা তফাৎ থাকছে। আমরা যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সভাতে, অমিত শাহের সভাতে ফাঁকা চেয়ারের ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, তার সঙ্গে এই যে জয়ের ব্যবধান, সেটা কোথাও গিয়ে একটা দূরত্ব তৈরি হচ্ছে নাকি? এই প্রশ্ন যেমন সারা দেশের মানুষ তুলছেন, ঠিক তেমন ভাবেই পারকালা প্রভাকর আরো একটু এগিয়ে গিয়ে তিনি বলছেন এই মুহূর্তে বিরোধীদের এক কাট্টা হয়ে তারা যেমন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করেছিল শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে, তাদের সাময়িক সময়ের জন্য ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ সেই ইস্তফা হয়তো পরবর্তীতে তারা আবার তাদের সিটে ফিরে আসবেন, সেই রকম ভাবেই দেওয়া উচিত, কিন্তু একটা প্রতিবাদ স্বরূপ দেওয়া উচিত। বিরোধীদের 249 জন সাংসদ লোকসভায় রয়েছেন এবং রাজ্যসভায় 104 জন সাংসদ রয়েছেন, সেই সবাইকে একত্রিত হতে বলছেন তিনি। এই ছবিটা কতটা বাস্তব ভিত্তিক, তিনি যে ডাকটা দিয়েছেন সেটা কতটা বাস্তবায়িত হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে যেভাবে এক কাট্টা মনোভাব দেখিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেটা অবশ্যই বেশ খানিকটা গুরুত্বপূর্ণ একটা ছবি এবং বেশ খানিকটা পজিটিভ ছবি। কিন্তু তাদের নিজেদের মধ্যে যে ধরনের সমস্যাগুলো রয়েছে, ধরা যাক পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুটো বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা দুটো দল, এবং তার সঙ্গে সিপিআইএম তারাও রয়েছে, এবং সেই তারা যখন পার্লামেন্টে যাবে তারা কি এই যে প্রস্তাব তাতে রাজি হবে? এবং কংগ্রেস হয়তো এই প্রস্তাবটা আনলো, তাতে কি সঙ্গে সঙ্গে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন ওঠে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, শুধু তৃণমূল কংগ্রেস সমর্থন করলে তো হবে না, দ্বিতীয় বৃহত্তম দল সমাজবাদী পার্টি তারা সমর্থন করবে উত্তরপ্রদেশ থেকে, চতুর্থ বৃহত্তম দল একদম সরাসরি ডিএমকে তামিলনাড়ু থেকে তারা সমর্থন করবে। এই তাদের যে মেলবন্ধনটা, সেটাকে আরো স্ট্রং করার সময় এসেছে। সেটা কিন্তু রাজ্যের রাজনীতির ক্ষেত্রেও, দেশের রাজনীতির ক্ষেত্রেও, প্রত্যেকটা স্টেটে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু বিরোধীদেরকে এককাট্টা হতে হবে। বিরোধী বলতে বিজেপি বিরোধী জোট, বিজেপি বিরোধী সমস্ত দল তাদের মতন করে যদি জোট না করতে পারে, তাদের মতন করে যদি প্রতিবাদে একসাথে সামিল না হতে পারে, তাহলে কিন্তু এই অবস্থার বেশ খানিকটা চাপ তাদেরকে সহ্য করতে হবে বইকি বিভিন্ন স্টেটের ক্ষেত্রে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।